রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতার প্রথম পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমরা আজকের প্রথম পাঠে কবিতায় যাওয়ার আগে কবি সম্বন্ধে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দু চার কথা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতা এবং মায়ের নাম সারদা দেবী। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তাঁর বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে তিনি অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন। সাহিত্যের বিভিন্ন ধারায় তার ছিল সহজ চলাফেরা। যেমন কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, সঙ্গীত সমস্ত ক্ষেত্রেই তার ছিল সহজ চলাফেরা। রবীন্দ্রনাথ ঠাকুর 1915টা গান রচনা করেছেন এবং সুরারোপও করেছেন। তার রচিত গানগুলো গীতবিতান গ্রন্থে সংকলিত রয়েছে। তার রচিত গানগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও 70 বছর বয়স থেকে রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেন। কালি, কলম ও দেশজ রঙের ব্যবহারে তিনি প্রায় 2500 ছবি এঁকেছেন। বাংলা তথা ভারতীয় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে তার অবদান অনস্বীকার্য। এশিয়ায় তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, তার জন্য নোবেল পুরস্কার লাভ করেন প্রথম এশীয়বাসী হিসেবে 1913 সালে। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা, যেটা আমাদের পাঠ্য, চৈতালি কাব্যগ্রন্থে আমরা পাই। চৈতালি কাব্যগ্রন্থ 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে প্রকাশিত হয়। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতা। খেয়া শব্দের অর্থ নদী পারাপারের নৌকা। আমরা মূল কবিতায় প্রবেশের পূর্বে কবিতার বিষয় সংক্ষেপ নিয়ে একটু আলোচনা করে নিই। আমি প্রথমেই বললাম চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই খেয়া কবিতা। এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই একদিকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ নাগরিক জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মমতায় সম্পর্ক মাখা গ্রামীণ জীবনের দুটো ছবি পাশাপাশি
তুলে ধরেছেন কবি। খেয়া কবিতা জীবনের চলমানতাকে উপস্থাপন করেছে। জীবনের চলমানতা বলতে এই যে জীবন এগিয়ে চলে, ঠিক নদী যেরকম বয়ে চলে এবং সেই নদীর মধ্যে খেয়া অর্থাৎ নদী পারাপারের নৌকা এপার আর ওপারের নদীর দুই তীরবর্তীর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, ঠিক সেরকম ভাবেই জীবনের চলা বা চলমানতারই ইঙ্গিত দেয় এই কবিতা। একটা নাম না জানা নদী ও তার তীরবর্তী দুটি নাম না জানা গ্রাম যেন বাংলার পল্লী জীবন, যেই জীবন শান্ত স্নিগ্ধ, তার প্রতিনিধিত্ব করছে। দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে। নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকায় তাদের মধ্যে যেন একটা যোগসূত্র তৈরি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার করে দুই পারে আসা যাওয়ার মধ্য দিয়ে একটা পরস্পরের মধ্যে আত্মিক সম্পর্ক তৈরি হয়, একটা অন্তরের সম্পর্ক যেন তৈরি হয়। গ্রামের মানুষের এই সহজ সরল অনাড়ম্বর জীবন নাগরিক জীবন থেকে যেন আলাদা। এখানে একটা আত্মিক বন্ধন রয়েছে যা অত্যন্ত দৃঢ়। অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে যেন চলে হিংসা, বিদ্বেষ, রক্তক্ষরণ, ক্ষমতা দখলের লড়াই, এক সাম্রাজ্যের পতন আরেক সাম্রাজ্যের উত্থান, সাম্রাজ্যলোভী মানুষের আগ্রাসন, তাদের সেই আগ্রাসী মনোভাব অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে অধিকার করে নেওয়ার একটা প্রবণতা। সভ্যতার এই রূপ অনেক ক্ষেত্রেই যেন ছাপিয়ে যায় সভ্যতার সৌন্দর্যকে, কিন্তু আবহমান কাল ধরে গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষ একে যেন অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে। সমগ্র বিশ্বে চলা হিংসা, রক্তপাতের কোনো প্রভাব যেন পড়ে না গ্রাম বাংলার এই জীবনে। নদী তীরবর্তী দুটি গ্রাম যোগাযোগের চিরন্তন মাধ্যম হিসেবে খেয়া পারাপারের জীবনযাত্রার সরলতাকেই যেন তুলে ধরছে। এই ছবি আমরা সমগ্র কবিতার মধ্যেই দেখতে পাই। একদিকে সভ্যতাগর্বী নাগরিক সমাজ সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত। অনবরত চলে ক্ষমতা দখলের লড়াই, এক সাম্রাজ্যের পতন আরেক সাম্রাজ্যের উত্থান, এক রাজার আগমন আরেক রাজার চলে যাওয়া। সভ্যতার এই যে পরিবেশ, তার থেকে দূরে কোথায় যেন পল্লী গ্রামের জীবন একটু আলাদা। সেখানে আবহমান কাল ধরে তাদের জীবনযাত্রা যেন একইভাবে বয়ে চলেছে। মানুষে মানুষে নিবিড় সম্পর্ক, ভালোবাসা, হৃদয়ের যোগাযোগ যেন একটা কোথায় ভিত তৈরি করে দেয়। আর খেয়া নৌকা তাদের সেই সম্পর্কের যেন সূত্র। এপার ওপার দুই পারে নদীর দুই তীরে দুটো গ্রাম, এবং সেখানে কোথায় যেন একটা মিলনের চিত্র আমরা দেখতে পাই। এই হলো খেয়া কবিতার মূল বিষয়বস্তু। এবার আমরা যাব মূল কবিতায়। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। খেয়া মানে প্রথমেই বললাম নদী পারাপারের নৌকা। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। স্রোত মানে জলপ্রবাহ, জলের ধারা। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে।
কেহ মানে কেউ, কেহ যায় ঘরে, তাহলে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। খেয়া নৌকা নদীর স্রোতে পারাপার করে, নদীর এপার থেকে ওপারে যাওয়া আসা করে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেউ যায় ঘরে আর কেউ আসে ঘর হতে। হতে মানে থেকে, ঘর থেকে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দুই তীরে দুই গ্রাম, তীর বলতে নদী বা সমুদ্রের পাড়ের কথা বলা হচ্ছে। দুই তীরে দুই গ্রাম, এখানে নদীর কথা বলা হচ্ছে। নদীর দুই তীরে দুই পাড়ে দুই গ্রাম আছে জানাশোনা, তাদের মধ্যে জানাশোনা রয়েছে। দুই গ্রামের মধ্যে কোথায় যেন একটা সম্পর্ক রয়েছে, জানাশোনা রয়েছে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। আনাগোনা মানে আসা যাওয়া, যাতায়াত করা। তাহলে দুই তীরে দুই গ্রাম, তাদের মধ্যে একটা যোগাযোগ রয়েছে, একটা জানাশোনা রয়েছে, এবং এই জানাশোনার মাধ্যমটাই যেন সেই নদী, সেই নদীর মধ্যে খেয়া এপার ওপার করে দুই তীরের দুই মানুষের মধ্যে একটা মিলন ঘটাচ্ছে। সারাদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যাওয়া আসা, আনাগোনা, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে মানুষ, এপারের মানুষ ওপারে যাচ্ছে, ওপারের মানুষ এপারে আসছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। পৃথিবীতে কত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে সংঘাত, ঝগড়া, বিবাদ। তাহলে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, সর্বনাশ সমূহ বিনাশ। তাহলে পৃথিবীতে এর পাশে কত দ্বন্দ্ব রয়েছে, কত সমস্যা রয়েছে, কত ঝগড়া বিবাদ রয়েছে। নূতন নূতন কত গড়ে ইতিহাস। নূতন নূতন গড়ে, গড়ে মানে তৈরি হয় কত ইতিহাস। ইতিহাস মানে অতীত বৃত্তান্ত। এখানে কাহিনী সৃষ্টি হওয়া বোঝানো হয়েছে, অর্থাৎ নতুন নতুন ইতিহাস। একটা অতীত শেষ, আবার নতুন করে একটা কিছু সূচনা, সেটাও আবার আজকে যেটা সৃষ্টি, কাল সেটা যেন অতীত হয়ে যাচ্ছে। তাই বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, কত ইতিহাস সৃষ্টি হচ্ছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে। রক্ত প্রবাহের মাঝে মানে এই রক্ত স্রোতের মধ্যে, এই ধ্বংস, রক্তপাত, উদ্ধত সাম্রাজ্যলোভী মানুষের তাদের অহংকার, গর্ব, তার মধ্য দিয়ে ফেনাইয়া উঠে, পুঞ্জীভূত হয়ে ওঠে। ফেনাইয়া উঠে, পুঞ্জীভূত হয়। এখানে কাহিনী সৃষ্টি হওয়া বোঝানো হয়েছে। কিন্তু ফেনা যেরকম মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়, সেই বুদবুদ, সেই ফেনা, তার ক্ষণস্থায়ী রূপ আমরা জানি। তাহলে এই যে রক্তপাতের মধ্য দিয়ে সভ্যতা কিন্তু ইতিহাস তৈরি করে, কিন্তু সে ইতিহাস বুদবুদের মতন যেন মিলিয়ে যায়। সৃষ্টির ইতিহাস অন্য ইতিহাস। তাই সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট কত, ফুটে মানে প্রকাশিত হয়, টুটে মানে ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। সোনার মুকুট কত ফুটে আর টুটে, তার মানে বহু রাজা বা রাজবংশের পতন ঘটে এবং সেই সঙ্গে সঙ্গে নতুন রাজা বা নতুন রাজবংশের উত্থান ঘটে। এক রাজা যায়, আরেক রাজার আগমন ঘটে, সে সিংহাসনে বসে, আরেক রাজা সিংহাসনচ্যুত হয়। তাই এই যেন একটা একের পর এক চলছে। সোনার মুকুট ফুটছে, প্রকাশিত হচ্ছে, আবার তা ধুলোয় মিটিয়ে যাচ্ছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। তাহলে এই যে একটা তৃষ্ণা ক্ষুধা, সেটা কিসের? সভ্যতার। এই যে একটা সাম্রাজ্যলোভী মানুষের অহংকার, গর্ব, পাওয়ার একটা তৃষ্ণা, ক্ষুধা। তাহলে এই যে একটা জিনিস লাভ করার একটা ইচ্ছা, তারপরে সেখান থেকে বিচ্যুত হয়ে যাওয়া। তার পাশাপাশি বলছে উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল মানে বিষ। দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থনে উত্থিত
যে তীব্র বিষ তাকে বলা হয় হলাহল। আর সুধা মানে হচ্ছে অমৃত। তাহলে উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধু হেতা দুই তীরে, হেথা মানে এখানে, কিন্তু সেই সাম্রাজ্যবাদী লোভী হিংস্র রূপ কিন্তু এখানে নেই। শুধু হেথা, শুধু এখানে দুই তীরে, নদীর দুই তীরে দুখানা গ্রাম একে অপরের দিকে চেয়ে আছে। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা মানে দুজন, পরস্পর, পানে মানে দিকে, চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। তাহলে এখানে যেন একটা শান্ত, স্নিগ্ধ, মমতা মাখা একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। ওদিকে সোনার মুকুট কত ফুটে আর টুটে, রক্ত প্রবাহ, সৃষ্টি, ধ্বংস, সর্বনাশ, দ্বন্দ্ব, কিন্তু এখানে কোথায় যেন একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘরতে। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের সূত্র। মানুষে মানুষে নিবিড় সম্পর্কই গ্রামের জীবনযাত্রার যেন মূল ভিত্তি। আবহমান কাল ধরে তাদের জীবনযাত্রার এই একইভাবে বয়ে চলা। তাহলে নাগরিক জীবনের এই উত্থান পতন পল্লীগ্রামের জীবনে কিন্তু যেন দাগ কাটতে পারছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার প্রথম পাঠ এই পর্যন্তই।